দেখুন, এই মুহূর্তে আরেকটা বড় খবর, উকিল বর্মন কৃষক কোচবিহারের শীতলকুচি থেকে বাংলাদেশ বর্ডার গার্ড তাকে ধরেছিল। বিএসএফ এর হাতে অত্যন্ত সুখবর, একদিকে পিকে সাউয়ের খবর, অন্যদিকে এই উকিল বর্মনের খবর, তাকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। আমি বিস্তারিত আসবো, কিন্তু তার আগে দেবাশিসদার কাছে আসবো। আমি জানি না ব্রিগেডিয়ার দাস যে কতটা আপনার পক্ষে ক্রমশ অস্বস্তিকর হয়ে যাচ্ছে, তার কারণ যুদ্ধের মানে রণতরীর শব্দ যত কমছে, পাল্লা দিয়ে খুব স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতির পারত্যা বাড়ছে। সত্যি সত্যি যেটা প্রাক্তন বায়ুসেনা প্রধান বলছিলেন যে পাকিস্তানের কোমর ভাঙা যায়নি, সেই জন্য বেশ কিছুদিন তারা জ্বালাবে, তো সেই বাস্তবতাটা নিয়ে আপনার কি মতামত? হ্যাঁ, দেখুন, আমি আমার মতো করে বলবো। হ্যাঁ, আমি অ্যানালিসিস করছি, আমার তো কোনো সোর্স নেই, আমি কাউকে কন্ট্রাডিক্টও করবো না, বাট আমি আমার মতো করে যেমন বুঝছি তেমন বলবো। দেখুন, একটা কথা ঠিক যে আমেরিকা কোনো দিন পাকিস্তানের সঙ্গ ছাড়বে না, কোনো দিন ছাড়বে না। তার কারণে আমি আসছি আর কি, কেন ছাড়বে না। তার আগে একটা কথা বলি, ড্যানিয়েল মার্কেল একটা নতুন বই লেখেন, নো এক্সিট ফ্রম পাকিস্তান, তাতে উনি একদম ক্লিয়ার লিখে দিয়েছেন যে কেন বাধ্যবাধকতা কোথায় আমেরিকার। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেহেতু আপনি এই যুদ্ধটা কভার করছেন এতদিন ধরে, এবং যেহেতু মোটামুটি ভারতবর্ষের মানুষদের পাকিস্তান সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী আদমপুর এয়ারবেস থেকে একটা কথা বলেছিলেন, কালকে আমি এটা বলেওছিলাম, পাহাড়েও মেরেছি, মরুভূমিতেও মেরেছি। মরুভূমিতে মেরেছি, আমার যেটুকুনি বুদ্ধি, আমি যদি পুরো পাকিস্তানের ম্যাপটা দেখি, যেটা ওই 10-11টা ইম্পর্টেন্ট এয়ারফিল্ড, তাহলে হচ্ছে জাকোবাবাদ। এবার আমি একটু জাকোবাবাদ নিয়ে বলি। জাকোবাবাদ হচ্ছে ন্যাটো ফোর্সের ব্যবহার করা একটা এয়ারফিল্ড। যখন রাশিয়ার সাথে ঝামেলা হতো এখান থেকে টেক অফ করতো, যখন আফগানিস্তানের সাথে ঝামেলা হতো এখান থেকে টেক অফ করতো। যে মানুষটা জেডি ভ্যান্স আজকে বলছে আমাদের বাংলা ইন্ডিয়া পাকিস্তানের লড়াইয়ে কোনো রোল নেই, তার পরের দিন বলছে আমরা ট্রিটি সাইন করে দিয়েছি, মধ্যস্থতা করেছি। এর পিছনে কি আছে? তার আগে হচ্ছে কোথাও আমরা আমার ব্যক্তিগত মতামত, একটা অতি দারুণ একটা জয়কে ছোট করছি। কারণ যেটা হয়েছে, 9টা এয়ারফিল্ড একটা নিউক্লিয়ার স্টেটের, এবং সেটা আমরা একেবারে আমরা গুড়িয়ে দিয়েছি, পুরো পৃথিবী বলছে। আর সেখানে আমরা সেটাকে এখনও 20 কোটি মানুষকে গলা টিপে মারতে পারিনি কেন, পুঁতে দিতে পারিনি কেন, এরকম একটা ব্যাপার। এইবার একটা টম কুপার বলে একজন, সারা পৃথিবীর এখন ওনার নাম চলছে, উনি পরিষ্কার বলেছেন, আমি পড়ছি, বাংলাতে বলছি, যখন একদিক একটা দেশের নিউক্লিয়ার ওয়েপেন ফেসিলিটিসকে বম করে আর অন্য দিকটা চুপ করে বসে থাকে, তাহলে ইন মাই বুক দ্যাটস এ ক্লিয়ার কাট ভিক্টরি। এবং উনি একলা না, পৃথিবীর আরও অনেকে যারা যুদ্ধ বোঝেন, আমি এখনও যুদ্ধ বুঝি না, 30-35 বছর হয়ে গেছে এই নিয়ে করছি, যুদ্ধও করেছি, যুদ্ধ পরিচালনাও করেছি, কিন্তু বুঝি না। বাট যারা যুদ্ধ বোঝেন তারা এটা বলছেন, হ্যাঁ, বাট আমরা মানব না। এবার আসি যে পাক কোনো দিন বিদ্বেষ ছাড়তে পারবে না ভারতবর্ষ, একমাত্র উপায় 100% ওনাদের আর্মিকে মারতে হবে, কিন্তু পারেনি ইন্ডিয়া, যেটা আমরা মনে করছি। আবার অন্য কথাও শোনা যাচ্ছে যে এমন কিছু ফ্যাসিলিটি আছে কাহুটাতে, হ্যাঁ, 4-5টা জায়গা, চশমা, আমি নাম বলতে পারি, ইন্টারনেটে দেখলে আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো ওইখানে এমন আঘাত হানা হয়েছে যে আমেরিকার আর উপায় ছিল না ইন্টারভিন না করে, কারণ ব্যাপারটা তাদের স্বার্থের এগেনস্টে চলে যাচ্ছিল। ওই জ্যাকোবাবাদ এয়ারফিল্ডে তাদের কিছু জিনিস ছিল, সেই জিনিসটা তারা ব্যবহার করবার জন্য রেখেছিল রাশিয়ার জন্য, তারা ব্যবহার করবার জন্য রেখেছিল চীনের জন্য, ওই ব্যাপারটা খুলে যেত। এবার শুনুন, আপনারা তো বলছেন যে আমরা দ্বিপাক্ষিক মানবো না, মানবো না। আমি এটা এইভাবে দেখি, আমি আমার পাড়ায় থাকি, এবার আমি আমার ভাইয়ের সাথে ধরুন মারপিট করছি, পাড়ার কাউন্সিলর এসে যদি বলেন আপনি একটু সামলে যান, আমার শুনতে হবে। আমি বলতে পারি না যে আমেরিকা, হ্যাঁ, এটা পৃথিবীর বিশ্বতম শক্তি, আমি বলতে পারি না আমাদের দেশবাকি না খেয়ে মরে যাক, আর আমি শুনবো না, ঠিক আছে। এবার আমি শুধু যোগ করব, প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা যেটা বললেন সেটা হচ্ছে যে পাকিস্তানের আর্মি এবং আইএসআই এর কোমর ভেঙে দেওয়া দরকার, কিন্তু এইটা করতে গেলে ব্যাপক যুদ্ধ হবে, যেটা নানা খারাপ দিক আছে, এবং যেটা এখানে আমাদের অনেক দেশবাসী চাইছে, আমিও চাইছিলাম, বাট আমি যেহেতু একটু বুঝি তাই জন্য আমি চেয়েও আর চাইছি না। কেন, চায়না ঠিক এটাই চাইছে, ভারতবর্ষ পাকিস্তানের সাথে একটা ড্রোন খেলা, ডিফেন্স খেলা চলতে থাকুক, তাহলে যত মার্কেট ওই দিক থেকে এইদিকে আসছিল ওটা বন্ধ হয়ে যাবে, যুদ্ধের জায়গায় করো। আজকে চায়নার 3টে কোম্পানির শেয়ার 9%, 7%, 6% ডাউন হয়ে গেছে, আপনি জানেন, চেংদু ইলেকট্রনিক, এইগুলো। এইবার শুনছি ব্রাহ্মসের জন্য নাকি ফোন আসছে যে পাওয়া যাবে কিনা আর কি, একটু যদি দেওয়া যেতে পারে, শুনছি।
শুনছি নাকি রাশিয়ার S-400 এর জন্য সারা পৃথিবীতে ডিমান্ড চলে আসছে। হ্যাঁ, তো ওরা তো আবার বিক্রিও করতে পারবে না ভালো করে। এবার দেখুন পাকিস্তানের কেন বললাম যে অপটিক্সটা দেখুন, পাকিস্তান যেদিন এই অ্যাটাকগুলো হলো পাকিস্তানের ভেতরে, উনি যেটা বলছিলেন ওই ভাওয়ালপুর, আর ওটা তো একদম মানে ইনসাইড পাকিস্তান, নট পিওকে একদম। হ্যাঁ, তারপরে কি হলো, ওরা ওই টেরিস্টদের সাথে ফিউনারাল অ্যাটেন্ড করলো। আজকে দেখছি ওরা 1 কোটি টাকা করে দিচ্ছে প্রত্যেকটা মানুষকে, আর টাকা পাচ্ছে IMF থেকে। রাষ্ট্রপতি আমেরিকার যেই হোক, আমেরিকার এজেন্সিসরা কোনো দিন অ্যালাউ করবে না, বিকজ পাকিস্তান ইজ দেয়ার বেস্ট। আরেকটা কথা বলবো, এখন যে এলওসি আমাদের সাথে পাকিস্তানের বা ইন্টারন্যাশনাল বর্ডার আমাদের সাথে পাকিস্তানের বাংলাদেশের, সেটা আপনি ধরে নিন চায়নার বর্ডার। পাকিস্তান ইজ ফাইটিং ফর চায়না। এইবার আরও কিছু 2-1টা জিনিস ছোট্ট ছোট্ট। বাংলাদেশ আপনারাও দেখাচ্ছেন, আজকে উনি আবার বলেছেন 7 সিস্টার, একটা বড় ভয়ের ব্যাপার আছে যে এই দিকটা খুলে যেতে পারে বর্ডার। এবার আমরা এই যুদ্ধটাতে আমি যেটুকুনি বুঝি, আমি তো প্রথমেই বলে দিচ্ছি বুঝি না, আমাদের শক্তিটা আমরা একটু সংরক্ষণ করেছি, কারণ লম্বা টানতে হবে। মানে আমি 500 টাকা পকেটে নিয়ে যদি বেড়াই সারাদিনের জন্য, তো 250 টাকার ব্রেকফাস্ট খেয়ে নিলাম, তারপর আর পয়সা থাকবে না পকেটে। হ্যাঁ, কারণ আমাদের একটু লম্বা টানতে হবে, ফেরবার রাস্তাটাও রাখতে হবে আর কি। তো মানে যুদ্ধটা ইমোশন দিয়ে হয় না, প্র্যাগমেটিক কিছু ব্যাপার থাকে যেটা আমাদের মানতে হয় যুদ্ধের সময়। কারণ দ্বিচারিতে আমি একটা কথা বলেছিলাম যুক্তিতর্কে, যে আমরা যুদ্ধটা চাই কিন্তু স্যাক্রিফাইস করবো কি। নেতাজি বলেছিল, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। হোয়াট উইল ইউ গিভ সো দ্যাট ইউ গেট পিওকে? আর ইউ রেডি? আপনারা আপনাদের বাড়ি বিক্রি করে 10 লাখ টাকা করে দিতে রাজি আছেন? আপনি নিজেকে বা নিজের ঘরের ছেলেকে বা বাড়ির পাড়ার ছেলেটাকে পাঠাতে রাজি আছেন ওখানে? না, উই ওয়ান্ট এভরিথিং ডেলিভার্ড অন টিভি। এটা ডিফিকাল্ট। আর আমি তো ছিলাম, আমি একটা যুদ্ধে তো নিজে প্রেজেন্ট ছিলাম। শুনুন, ইট ইজ নট এ ভেরি গুড, ইটস নট এ এক্সপেন্সিভ হবি। লাস্ট একটা কথা বলবো, রাশিয়া কিন্তু চুপ করে আছে, ইটস এ গুড সাইন ফর আস। টার্কি একটা বিরাট কিছু করেছিল, এখন জানছি যে ওদের যে ড্রোনগুলো ডেলিভার করেছিল তার কিছু লোক ওখানে চালাচ্ছিল, তারাও নাকি গেছে, এবং সেখানে টার্কির ওপরে একটা ভারতবর্ষ ইকোনমিক আঘাত আনছে। শিবসেনা নাকি বলেছে মুম্বাই এয়ারপোর্টে কোনো টার্কিশ ফার্ম কাজ করতে, বলেছে আউট হয়ে যাও, 10 দিন সময় দিলাম। চীন আমাদের যে আসল শত্রু, সে ঘোট পাকাচ্ছে, কখনো নেপাল, কখনো বাংলাদেশ, কখনো মায়ানমার, কখনো মালদ্বীপস, কখনো শ্রীলঙ্কাকে দিয়ে, এবং সে চালিয়ে যাবে। এবং এটাই নিউ নর্মাল আমাদের। কিন্তু এই মানে এটা নিয়েই বাঁচতে হবে যে লাগাত এই পাকিস্তান আর কদিন পরে আবার আঘাত আনবে, এবার অন্য একটা প্ল্যানিং হবে, এবং আমাদের ওটা নিয়েই বাঁচতে হবে আর কি। একদম ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। আমি এইখান থেকে একেবারে পাড়ার কাউন্সিলরের উদাহরণ দিয়ে আমেরিকার প্রেসিডেন্টের কথা দেবাশিসদা বললেন, আমি এইখান থেকে গতকাল এই অনুষ্ঠান শেষ হওয়ার পর ফুটেজটা এসছে আপনাদের সামনে রাখবো, যে ডোনাল্ড ট্রাম্প গতকাল যা বলেছেন ভারতের মাটিতে, তা নিয়ে আবার নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে। আমি দ্রুত একবার কি বলেছেন দেখাবো। I don't like war. Just days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. And I used trade to a large extent to do it. I said, fellas, come on, let's make a deal. Let's do some trading. Let's not trade nuclear missiles. Let's trade the things that you make so beautifully. Actually getting along. Maybe we can even get them together a little bit, Marco, where they go out and have a nice dinner together. Wouldn't that be nice? But we've come a long way, and it could be, millions of people could have died from that conflict that started off small and was getting bigger and bigger and bigger by the day. বুঝতেই পারছেন, খুব স্বাভাবিকভাবে এই সম্প্রচার যখন ভারতবাসী দেখতে পাবে, বিরোধী দলগুলো এটাকে নিঃসন্দেহে হাতিয়ার করবে, এটা স্বাভাবিক, এবং হাতিয়ার করেওছে। কিন্তু তারপর তৃণমূল কংগ্রেস সৌগত রায়, বর্ষীয়ান সাংসদ, তিনি এই গোটা যুদ্ধর বিষয়টা একটা অত্যন্ত সমালোচনামূলক সাম আপ করেছেন। কীরকম আমি বলার থেকে একবার আপনাদের দেখিয়ে দিই। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো যুদ্ধই হয়নি, ব্যাপারটা হাস্যকর। একটা মিসাইল এদিক থেকে ওদিকে গেছে, আরেকটা মিসাইল এদিক থেকে ওদিকে গেছে, একটা দুটো মাসুদ আজাদের ভাঙা বাড়ি, এটাকে কি জঙ্গি ঘাঁটি ধ্বংস বলে? কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে তার প্রমাণ কেন্দ্রীয় সরকার দিক, পাকিস্তানের কোন অস্ত্র আমরা ধ্বংস করতে পেরেছি তার প্রমাণ দিক। সৌগত রায়, অত্যন্ত বর্ষীয়ান সিনিয়র সাংসদ, কি বলেছেন দেখাবো। এই যে যুদ্ধটা হলো, যুদ্ধই হয়নি, ব্যাপারটা প্রায় হাস্যকর হয়েছে। কয়েকটা আনআর্মড এরিয়াল ভেহিকল, ড্রোন এদিক থেকে ওদিকে গেছে, দু একটা
মিসাইল এদিক থেকে ওদিকে গেছে, কোনো মেজর তফাৎ হয়নি। কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, জঙ্গি ঘাঁটি কী ধ্বংস হয়েছে তার প্রমাণ কেন্দ্রীয় সরকার রাখুক না মানুষের সামনে। আমি তো দেখছি ছবিতে ওই একটা দুটো মাসুদ হাজারের যে জায়গা, সেটা একটা পুরনো ভাঙা বাড়ি, সেটায় কিছু একই জঙ্গি ঘাঁটি ধ্বংস করা বলে। কোথায় পাকিস্তানের কোন অস্ত্র আমরা ধ্বংস করতে পেরেছি সেই প্রমাণগুলো দিন না। নেতৃত্ব তো কিছু দেখাতেই পারল না। পাকিস্তানের মতো দেশকে একটা শিক্ষা দেওয়া গেল না, কিসের ফল? দেখুন, তৃণমূল সাংসদ সৌগত রায়ের মতো এই ভাষায় সমালোচনা এখনো পর্যন্ত কিন্তু গোটা দেশে কেউ করেছেন বলে আমার চোখে পড়েনি। একেবারে স্পষ্টভাবে তীক্ষ্ণভাবে সৌগত রায় বলছেন, অর্থাৎ আমার পরের বক্তা তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব, যে এই যে এত সাংবাদিক সম্মেলন ভারতের তরফে, যে স্যাটেলাইট ম্যাপিং, ফুটেজ, ছবি, সেইগুলোকে সেনাবাহিনী খুব যত্ন করে যে মিসাইল হানার আগে এবং পরে আলাদা করে বিফোর আফটার বলে স্যাটেলাইট ম্যাপিংয়ের ছবিটা প্রকাশ করা, এ কোনো কিছুই তৃণমূল সাংসদ সৌগত রায়কে কনভিন্স করতে পারেনি, তার বিশ্বাস হয়নি, পিরিয়ড। তরুণ সুমনদা, পাড়ায় কিছু লোক থাকে, বয়স্ক লোক, বর্ষিয়ান লোক, তাদেরকে পাত্তা দেওয়া দরকার নেই। দেখো, ওনার কয়দিন আগে স্ট্রোক হয়েছিল, মানে হিট স্ট্রোক হয়েছিল, হতে পারে। আমি বলছি সিনিয়রতম সাংসদ তৃণমূল কংগ্রেসের। করি আমি তো বললাম, তোমার পাড়ায় ধরো একটা বয়স্ক লোক আছে যাকে তুমি কাকা জ্যাঠা কিছু বলতে, সেই যেটা উল্টোপাল্টা কিছু বলে, তুমি তাকে কাউন্টার করবে? নিশ্চয়ই করবে না। তুমি তার সুস্থতা কামনা করবে। তিনি যে কদিন 60-এর দশক থেকে রাজনীতি করছেন, 4 দশক ধরে জনপ্রতিনিধি, কদিন পৃথিবীতে থাকবে খুব ভালোভাবে থাকুক। রবিনা ট্যান্ডনের সাথে তু চিজ বাড়িয়ে মস্ত মস্ত নাচুক, আরো হিরোইনদের সাথে নাচুক, ভালো থাকুক, খুশি থাকুক। চরণ সিং মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, বিশেষ আমি তো বললাম, হয়নি, আমারও হয়নি, তোমারও হয়নি। এক্সপায়ারি ডেট সুমনদা, এভরিথিং কামস উইথ অ্যান এক্সপায়ারি ডেট। মানুষের উইটো, আমাদের চিন্তা ভাবনারও একটা এক্সপায়ারি ডেট থাকে। একটা এজের পর কর্মক্ষমতা, বুদ্ধি, চিন্তাশীল ক্ষমতাটা কমে যায়। উনার যদি হয়ে গেছে এটা, উনাকে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। প্রেসিয়াস এয়ার টাইম তোমার আমি নষ্ট করতে চাই না উনাকে নিয়ে। একটা করে প্রশ্নের উত্তর দেওয়ার হয় সুমনদা। ফার্স্ট মিস্টার মৈত্র সাহেব বললেন, তো ওনাকে যথেষ্ট রেসপেক্ট করি। দেখুন, ভারত সরকার এমইএ বা ইন্ডিয়ান আর্ম ফোর্স তারা আইসক্রিম বিক্রি করে না যে সবাইকে তারা খুশি করবে। উনি বললেন এমইএর মানে বক্তৃতায় উনি নাকি খুশি নন, কারণ তারা বলেনি। যেমন ডিপ্লোম্যাটিক রিলেশন কী হবে, ডিপ্লোম্যাটিক ডিসিশন কী হবে, দে আর মানে ইন এ বেটার পজিশন টু ডিসাইড দ্যাট, টু সে দ্যাট। তারা কেউ আইসক্রিম বিক্রি করে না। যদি একটা আইসক্রিমওয়ালাও সবাইকে খুশি করতে পারে না, অনেকে তো ডায়াবেটিস থাকে, সেই পয়েন্টে আসছি না। সেকেন্ড, বিশ্বনাথ দা পলিটিক্যাল অ্যানালিস্ট থেকে আজকাল ওয়ার স্পেশালিস্ট হয়ে গেছেন, ভালো জিনিস। আচ্ছা, এভরিথিং কামস উইথ এ কস্ট সুমনদা, এভরিথিং কামস উইথ এ কস্ট। ইন্ডিয়া কী করেছে না করেছে তার প্রুফ দিয়েছে। উনি কী চাইছিলেন? একটা বিশাল যুদ্ধ হবে, যুদ্ধ হয়ে ইন্ডিয়া যেখানে আজকে ইকোনমিক্যালি প্রোগ্রেস করছে সেটা স্টল হয়ে যাবে, ইন্ডিয়ার প্রোগ্রেসটা আটকে যাবে। চায়না থেকে বিজনেস শিফট করছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া ইকোনমিক্যালি গ্রোথ হচ্ছে, সেটা কি আটকে যায়? সেটাই চাই। আজকে সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি ওপেন হচ্ছে, যে সেমিকন্ডাক্টর আগে হতে পারতো আমাদের প্রোগ্রেসের জন্য, বন্ধ হয়ে যাবে। অ্যাপেল ফ্যাক্টরি তার শিফট করছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার জন্য বেটার হবে, সেটা কি আটকে যাবে? এক একটা করে ইস্যুগুলো আসে। আমি আবার বলছি, এভরিথিং কামস উইথ এ কস্ট, নাথিং ইজ ফ্রি। ইন্ডিয়া যেটা টার্গেট ছিল, ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড ইস টার্গেট। এবার ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি অ্যাটাক করেছে কি না করেছে এটা আমি বলতে পারবো না। আমার বলার, আমি স্যার বললেন যুদ্ধ বোঝেন না, আমি তো আরও বুঝি না যুদ্ধ ব্যাপারে। আমি সত্যি কিছু, বিশ্বনাথদা বোঝেন, এক্সপার্ট হয়েছেন, আমি তো যুদ্ধ সম্পর্কে আরও কিছু বুঝি না। আমার বিশেষ কোনো মন্তব্য নেই এটা নিয়ে। আরও কথা আসলো ক্রেডিট কার্ড নিয়ে। দেখো, ক্রেডিট কারণ না, ক্রেডিট একটা সরকারের, যে সরকার মনে করে নো ইন্ডিয়ান সোলজার উইল বি লেফট বিহাইন্ড, no Indian honor will be, so honor of the Indian soldier will be compromised. এটা সরকারের ডিপ্লোমেসি। এমনি কিছু হয় না সুমনদা, এমনি গেল, এমনি চলে আসলো, কিছু হয় না। দেয়ার ওয়াজ আ টার্গেট। তাকে যখন আটক করা হলো, এমনি কেউ ছাড়া পায়নি, তার পিছনে অনেক কিছু কারণ ছিল। কোনো একজনের ক্রেডিট আমি দেবো না, অবভিয়াসলি সরকারের ক্রেডিট। আমি বলছি যে অপারেশন সিঁদুরের কৃতিত্ব যেরকম, সেটা মাঠে আমি পরের প্রতিবেদনে দেখাবো, সেটা যখন সরকার বা রাজনৈতিক দল নিচ্ছে, তাহলে পেহেলগাঁওয়ের যে ঘটনা, তার রাজনৈতিক দল কেন নিচ্ছে সুমনদা? তার পেহেলগাঁওয়ের ঘটনার দায়ও সরকারের, দুটো সমানভাবে সরকারের। বেসিক ডিফারেন্স বোঝা উচিত। আমি আবার বলছি, বেসিক ডিফারেন্স বোঝা উচিত। ভারত সরকার, ভারতীয় জনতা পার্টি
কেন্দ্রে ক্ষমতায় আছে ফ্যাক্ট, কিন্তু ভারত সরকার কোনো একটা রাজনৈতিক দলের সরকার যারা মনে করে তারা মূর্খের স্বর্গে বাস করছে। এক্স্যাক্টলি যখন অল পার্টি মিটিং হয়েছিল তখন রাজনাথ সিং নিজে স্বীকার করলেন ইয়েস দেয়ার ওয়াজ অ্যান ইন্টেলিজেন্স ফেলিওর। তিনি বলেছিলেন বৈশান ভ্যালি দুদিন আগে ওপেন হয়েছে, উই ডিডন্ট হ্যাভ এনি ইনফরমেশন, যেটা অ্যাকসেপ্ট হয়েছে। সেমভাবে ভারত সরকার যখন কোনো কাজ করছে ভারত সরকারকে ক্রেডিট দিতে হবে। ভারত সরকারকে ক্রেডিট দিতে কারোর অসুবিধা নেই, কিন্তু নির্বাচন এলেই প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দল সেই ক্রেডিটটা মিটিং করে নেয়। শেষ করতে হবে। এই বারবার যে কথাগুলো, এই তরুণ জ্যোতিকেই আমি এরপর ফুটেজ দেখাবো যে বিহার ভোটে হয়তো দেখবো আনফরচুনেটলি কিভাবে ব্যবহার হচ্ছে। আমাদের ব্যাড লাকটা, আমাদের শেষ করতে হবে। আমাদের ব্যাড লাকটা কি জানো তো, উই আর মাচ মোর কনসার্নড অ্যাবাউট আমাদের ওই জেঠু একজন বসে আছে ইউএসএ, জেঠু কি বলছেন, বাট উই ডোন্ট গিভ আ ড্যাম টু আওয়ার মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এটা আমাদের ব্যাড লাক। আমরা ওই ভারতীয়ত্ব বা আমাদের লোকজনকে কেমন বিশ্বাস করতে পারি না। ওয়েস্টার্ন মিডিয়ার ব্যাপারটা খুব ভালো। কালকে যখন এর প্রেস কনফারেন্সে পরিষ্কার বলে দিল যে নো, দেয়ার ওয়াজ নো ইন্টারফারেন্স অফ এনি থার্ড পার্টি, আমরা বিশ্বাস করিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা বিশ্বাস করিনি। যখন আর্ম ফোর্সের মিটিং ছিল, ডিজিএমও আদার ফোর্সেরা বসেছিল, তারা যখন বললো নো ইট ওয়াজ এ টক বিটুইন টু পার্টিজ, আমরা বিশ্বাস করিনি। যখন বললো পাকিস্তান মানে পিওকে বা কাশ্মীর এস ইন্টারনাল ইস্যু, যদি এটা হবে ইন্ডিয়ার সলভ করবে, কোনো থার্ড পার্টি ইন্টারফারেন্স এখানে হবে না, আমরা বিশ্বাস করিনি। 2019-এ ট্রাম্প যখন বলেছিল, আবার বলেছিল যে আমি আসবো, তখন রিপ্লাই করেছিল নো ইটস আওয়ার ওন ইস্যু, উই উইল সলভ, আমরা বিশ্বাস করিনি। আমি আবার বলছি তরুণ বলছে এত অবিশ্বাস। সুমনদা, আমি একটা বলছি, আমাদের দুর্ভাগ্য কি জানেন তো, এক্সট্রিম ফর্মে পাবেন। সৌগত রায় কিছুই হয়নি, আবার তরুণ জ্যোতিরা প্রায় মানে সব কিছু জয়ী হয়ে গেছি। মানে তরুণ জ্যোতিরা একটা মানে মেরুতে থাকে, তো তৃণমূল আরেকটা মেরুতে থাকে। এবার আমরা যারা রেশনাল প্রশ্নগুলো তুলি, আমাদেরকে ব্যঙ্গ করা হয়, সমর বিশেষজ্ঞ অমুক তমুক করে। প্রশ্নটা হচ্ছে, পাকিস্তান অকুপাইড টেরিটরি দখলের স্বপ্ন কে দেখিয়েছে? নরেন্দ্র মোদী দেখিয়েছে। পাকিস্তানকে সবক শেখানো এবং এমন সবক শেখানো যেটা অতীতে কখনো হয়নি, সেই কথা কে বলেছে? নরেন্দ্র মোদী বিহারের জনসভা থেকে বলেছে। আমার প্রশ্নটা হচ্ছে, সেই নরেন্দ্র মোদী পাকিস্তানের ভিতর ঢুকে একটা কবে হয়েছিল বিশ্বনাথ দা? সংঘর্ষ বিরোধী হয়েছিল, তাই সংঘর্ষ অতীতে যেটা এখন দেখেছেন সেটা অতীতে কখন হয়েছিল? আমার জয় বলতে না, অতীতে কখন দেখেছিলেন আপনি? অতীতে যে এটা আজকে হয়েছে এটা অতীতে কোন দিন দেখেছিলেন? আজকে বড় বড় কথা বলছেন। 1971 যখন ভারত এর সুযোগ ছিল তখন কেন ক্যাপচার হলো না? পিওকে ক্রিয়েশনটা কখন হলো? প্রশ্ন সিমলা চুক্তির বাইরে গিয়ে কি করে ক্রিয়েশন কখন হলো? প্রশ্ন তুলুন। সিমলা চুক্তি কেন ছিল? সিমলা চুক্তিটা কেন হলো? প্রশ্ন তুলুন। প্রশ্ন তুলুন। কেন বলছেন না? কেন বলছেন না? আমার যদিও সত্যি কথা বলতে যে অনেকদিন পর স্টুডিওটাকে একটু চেনা চেনা লাগছে, কিন্তু হ্যাভিং সেড দ্যাট আগাগোড়া অনির্বাণ বসে হেসে যাচ্ছে, ওর সময় আসবে। কিন্তু তার আগে আমি একেবারে রাজ্য রাজনীতির কুশীলবরা কারা কোন দিকে, দেখুন তৃণমূল কংগ্রেসের মতোই এই যখন সংকট শুরু হলো তারা ঘোষণা করেছিলেন যে কোনোভাবে এর ভেতরে তারা সর্বতভাবে প্রত্যেকটা পদক্ষেপে সরকারের পাশে আছেন। তারপর সমালোচনার দিকে সৌগত রায় দেখালাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখাবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন, কিন্তু তৃণমূলের অবস্থান কোনটা তার কারণ আরেক দল প্রায় মনে হচ্ছে যে এই সরকারের সমর্থক তো বটেই, এই সিঁদুর অপারেশন সিঁদুরকে সমর্থন যে কেউ করতেই পারেন, নাগরিক হিসেবে দল হিসেবে তৃণমূল কংগ্রেস পাশে আছে, এটা অফিসিয়ালি ঘোষণা করেছে। কিন্তু তাদের সমর্থনের মধ্যে অনেকে আবার একটু বিরোধিতার গন্ধ একেবারে উবে গেছে বলে মনে করছেন। আমি দুটো বিপরীত ছবি আপনাদের সামনে আগামী 30 সেকেন্ডে রাখবো। প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি কিন্তু সৌগত রায়ের মতোই সমালোচক। দেখুন, আমার একটা জিনিস মনে হয়েছে, the towering personality in politics like Indira Gandhi, Pandit Jawaharlal Nehru, Lal Bahadur Shastri, even Atal Bihari Vajpayee, সেই towering personality we are missing. এরা দেশের নায়ক হতে চেয়েছিল, এরা দেশ নেতা হতে চেয়েছিল, এরা দেশকে অগ্রাধিকার দিয়েছিল, এরা কেউ বিশ্বগুরু হতে চায়নি। তাই দেশকে যারা করেছে দেশের জন্য, তাদের কাছে আই এম রিয়েলি রিমেম্বারিং দিস টাওয়ারিং পার্সোনালিটি অফ আওয়ার এক্স প্রাইম মিনিস্টার।
এর পাশে ঠিক উল্টো দিক থেকে রাখুন, একদিকে সরিয়ে নিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, আরেক দিকে রাখতে হবে শতাব্দী রায়, 3 বারের সাংসদ শতাব্দী। তিনি কিন্তু এই অপারেশন সিঁদুরের সিঁদুর অংশটা খুব অর্থবহ এবং কনসেপ্টটা, যুদ্ধের সঙ্গে ইমোশন যেভাবে নরেন্দ্র মোদী জুড়েছেন তার প্রশংসা করছেন। কি বলেছেন শতাব্দী, দেখাবো। আমাদের আর্মিদের স্যালুট, মানে আমাদের দেশের আর্মিরা কত দারুণ জায়গায় আছে এবং তারা যে কী সাহসী সেটা প্রমাণ দিল। রিভেঞ্জ তো দরকারই, কারণ এই জন্যে যে বারবার যদি একটা দেশের ক্ষতির জায়গায় পৌঁছয় সেরম, সেই জায়গাটা তো কখনোই বরদাস্ত করা যায় না। দেশ মানে যদি ভাবো, আমরা ভাবছিলাম যখন মিলিটারি আমাদের আর্মিরা যাচ্ছিল আমাদের লোম খারাপ হয়ে যাচ্ছিল, মানে হয় না একটা ফিলিং, যেহেতু সিন্দুরকেই শেষ করা হয়েছে সব অর্থে, সেখানে অপারেশন সিন্দুর এবং মহিলাদের দিয়ে সেই অপারেশন করা যুদ্ধের সঙ্গে ইমোশনকেও জুড়েছে এবং মানুষ তাতে অনেক বেশি মানে সাহস পেয়েছে। এবং সিঁদুর কোথায় আমাদের আবেগের সঙ্গে, কোথায় আমাদের সমাজের সঙ্গে, কোথাও আমাদের সম্পর্কের সঙ্গে যুক্ত, সেটা আবার প্রমাণ হলো এবং আমাদের দেশ। একদিকে উচ্ছ্বসিত প্রশংসা, অন্যদিকে সায়ন্তিকা আরও উচ্ছ্বসিত। তিনি বলছেন যুদ্ধবিরতির সিদ্ধান্ত আমাদের নয়, প্রধানমন্ত্রীর, এবং অবশ্যই আমরা তার সঙ্গে আছি। দেখুন, তোমরা এসে আমাদের মেরে দিয়ে যাবে, বারবার 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 রক্ত ঝরাবে, নিরীহ মানুষদের মারবে, আমরা চুপ করে বসে থাকবো, সেটা তো ভারত নয়। ভারত তো তার রিটালিয়েশনটা দেবেই। যেটুকুই ভারতীয় সেনা করেছে রিটালিয়েশন, আমরা তাতে খুশি। ওদের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হতে দেখতে বেশ ভালোই লাগছিল। আমরা এটাই চেয়েছিলাম যে অত্যাচারটা আমাদের নিরীহ মানুষের ওপরে করা হয়েছে, নিরীহ ট্যুরিস্টদের উপরে করা হয়েছে, তার একটা বদলা যদি বলি নেওয়া হোক, এবং সেটা যথার্থভাবে আমাদের ভারতীয় সেনা তারা করেছেন এবং আমরা ভারতবাসী হিসেবে আমরা খুশি। ভারতীয় সেনাকে আমরা স্যালিউট জানাই, তারা যেভাবে লড়াই দিয়েছে। তার কি দোষ ছিল? সে তো তার হাজব্যান্ডের সাথে বেড়াতে গিয়েছিল। যে ওই ট্যুরিস্টগুলোর কি দোষ ছিল? তারা তাদের ফ্যামিলি নিয়ে বেড়াতে গিয়েছিল, তো তাদের তো কোনো দোষ ছাড়া তো সিঁদুরটা মুছে গেল, সেই মানুষটা তো ফেরত আসবে না। তো অপারেশন সিঁদুরটা ইজ অ্যান অ্যাপ্ট নেম। তিনি আমাদেরও প্রধানমন্ত্রী এবং কিভাবে তিনি জিনিসটাকে পরিচালনা করবেন সেটা তার ডিসিশন এবং তার যারা রয়েছেন আধিকারিক তাদের ডিসিশন। হ্যাঁ, অবশ্যই সঙ্গে আছি। সম্পূর্ণ বিপরীত ধর্মী মূল্যায়ন। একদিকে সৌগত রায় বলছেন যে কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে তার প্রমাণ দিতে হবে, তিনি জঙ্গি ঘাঁটি দেখতে পাননি, এবং বলছেন মাসুদ আজহারের কয়েকটা ভাঙা বাড়ি এটা কি জঙ্গি ঘাঁটি বলে। অন্যদিকে সায়ন্তিকা আবার বলছেন যে জঙ্গি ঘাঁটি ধ্বংস দেখতে তার ভালো লেগেছে, তিনি বোধহয় লাইভ দেখেছেন, কোন চ্যানেলে আমি পরে জেনে নেব। কিন্তু জোকস অ্যাপার্ট, অনির্বাণ দলের মত কোনটা? দেখুন, এই মুহূর্তে কার কোথায় নিঃশ্বাস আবার বন্ধ হয়ে আসছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বিজেপি শাসনে গোটা ভারতবর্ষের মানুষের নিঃশ্বাস যে বন্ধ হয়ে আসছে সেইটা যদি কেউ দেখতে না পান তাহলে তার রাজনৈতিক বোধ নিয়ে আমার নেহাতি করুণা রয়েছে। কারণ আজ প্রায় 1 মাস হতে চলল যারা আমাদের 26 জনকে সহনাগরিককে সম্পূর্ণ নিরপরাধ মানুষগুলিকে মেরে চলে গেছে, আজও তাদের কোনো খোঁজ নেই। সুমনদা, তাদের নামে পোস্টার দেওয়া হয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে যে পোস্টার সাটানো হয়েছে যে ওয়ান্টেড, তারা খুঁজে দাও, 20 লক্ষ টাকা করে ইনাম ঘোষণা করা হয়েছে। এত কিছু যুদ্ধ হলো না, অর্ধেক যুদ্ধ, স্ট্রাইক হলো, যা হলো, সেই 4 জনের খোঁজ আজও পাওয়া যায়নি। 4 জন না 6 জন 8 জন হোয়াট এভার, তাদের খোঁজ আজও পাওয়া যায়নি। এর মধ্যে একটু আগে কথা উঠছিল পাকিস্তান $1 বিলিয়ন লোন পেয়েছে, যে IMF থেকে পাকিস্তান $1 বিলিয়ন লোন পেয়েছে, যে টাকা দিয়ে তারা পুনরায় এই রকম সন্ত্রাসীদের পুষবে, আবার হয়তো পাঠাবে আমাদের মারার জন্য, তার বিরুদ্ধে ভারত সরকার ভোট দেয়নি। কেন দেয়নি এই প্রশ্ন আমরা তুলব না। যে ভারত সরকারের প্রধানমন্ত্রী একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে বলে এসেছিলেন আপকি বার ট্রাম্প সরকার, যে প্রধানমন্ত্রী নিজে মাত্র কদিন আগে গিয়ে ট্রাম্পের পাশে ইলন মাস্কের বাচ্চাদের কোলে নিয়ে
আমাদের প্রধানমন্ত্রী ইলন মাস্ক কোথাকার এক ব্যবসায়ী তার বাচ্চাদের কোলে নিয়ে তিনি খেলে দুলে এসছেন, তিনি একবারও বলতে পারছেন না যে মহাশয় ট্রাম্প আপনি আপনার বন্ধু হতে পারেন কিন্তু ভারতবর্ষের কোনো বিষয় আপনি নাক গলাবেন না। কেন বলতে পারছেন না? তার তো 56 ইঞ্চি ছাতি। হতে পারে তিনি সাংবাদিক সম্মেলন করতে ভয় পান, হতে পারে তিনি সুমনদের সামনে ইন্টারভিউ দিতে ভয় পান, হতে পারে তিনি পার্লামেন্টে যেতে ভয় পান, হতে পারে তিনি সর্বদল বৈঠকে যেতেও ভয় পান, কিন্তু তার পরম প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়ে বলতে পারছেন না? একটা ফোন তো করতে পারতেন। এমন তো নয় যে ফোনের আউটগোয়িং এর এত চার্জ তিনি ফোন করতে পারেন না। ফোন করে তো বলতে পারতেন, মিস্টার ট্রাম্প প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার। 3 বার 4 বার 5 বার এই ডোনাল্ড ট্রাম্প মহাশয় তিনি স্টেটমেন্ট দিয়েই যাচ্ছেন, আমরা শুনেই যাচ্ছি। আরে ভাই, ভারত পাকিস্তানের 2 রাষ্ট্রপ্রধানকে বলছে ডিনারে যাও, এটা কি ছ্যাবলামো হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প তার মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে কি করবেন? তিনি খেলবেন, ফুটবল খেলবেন, ক্রিকেট খেলে, ওখানে তো সব চলে না, বেসবল খেলবেন, বাস্কেটবল খেলবেন, যা খুশি করুন, কিন্তু আমাদের দেশ 140 কোটি মানুষের দেশ, আমাদের যে প্রধানমন্ত্রীর পদ সেটা এত ফেলনা নয়। ইউএস প্রেসিডেন্ট তার বিশাল ক্ষমতা, সব ঠিক আছে, কিন্তু ভারতবর্ষের ক্ষমতা কিছু কম নয়। এই নরেন্দ্র মোদীর জন্য, এই বিজেপির জন্য আমাদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে প্রতিদিন। আমি সরাসরি বলছি, তিনি যুদ্ধে কে জিতলো কে হারলো সেটা সমর বিশেষজ্ঞরা বলবেন, কিন্তু রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, এটা আমরা মানতে পারি না। এটা আমি আশা করব শতাব্দী দেবী হন, সায়ন্তিকা দেবী হন, যেই হন, কোন দল আমার দেখার দরকার নেই, সবার ওপরে দেশ, দেশের সম্মান। সেই সম্মান 70-75 বছর ধরে স্বাধীনতার পর আমরা যেটা অর্জন করেছি, কোনো এক ডোনাল্ড ট্রাম্প দুটো করে হুঙ্কার দেবেন, তিনি হাস্যরসের মতো স্টেটমেন্ট দেবেন, আমরা মেনে নেব। কোনো কথা প্রধানমন্ত্রী বলবেন না, এটা হতে পারে না। আমাদের সহনাগরিকদের আমরা হারিয়েছি, পরবর্তীকালে পাকিস্তান শেলিং করে আবার আমাদের নিরীহ মানুষজনদের মেরেছে, একজন বিএসএফ অফিসার মারা গেছেন, একজন আমলা মারা গেছেন, একের পর এক ক্ষতি আমাদের হবে, আর ডোনাল্ড ট্রাম্প খালি ওখান থেকে স্টেটমেন্ট দেবেন আমরা শুনবো। আমি এক জায়গায় অনির্বাণের সঙ্গে একমত, এক জায়গায় দ্বিমত, টেকনিক্যাল কারণে। তার কারণ আইএমএফ এর নিয়ম অনুযায়ী নো ভোট দেওয়ার কোনো অপশন নেই, হয় ইয়েস দিতে হবে নয় অ্যাবস্টেন করতে হবে। ভারত দ্বিতীয়টা করেছে। তবে হ্যাঁ, একটা জায়গা পরিষ্কার স্পষ্ট করে ভারতবাসী হিসেবে আমি বলবো, সেটা হচ্ছে যেভাবে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তার বিদেশ সচিব অবধি প্রত্যেকটা বিবৃতি দেখুন, প্রত্যেকটা বিবৃতিতে ভারত এবং পাকিস্তান একটা আক্রান্ত দায়িত্বশীল রাষ্ট্র আর একটা জঙ্গি রাষ্ট্রকে একই সঙ্গে একই বাক্যে, শুধুমাত্র কালকের ভাষণে নয়, লিখিত বিবৃতিতে পর্যন্ত ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া এইভাবে করা হয়েছে। তাতে খুব স্পষ্ট যে তারা একই দৃষ্টিভঙ্গিতে ভারত এবং পাকিস্তানকে দেখছে, যেটা ভারতবাসী হিসেবে নিঃসন্দেহে অপমানজনক, কোনো সে নিয়ে সংশয়ের জায়গা নেই। তরুণের উত্তর। সুমনদা, ফার্স্ট থিং, আইএমএফ এর লোনের ব্যাপারটা অনির্বাণ ভালো মতোই জানে, ও এটা ভালো আইনজীবী, ও ভালো মতোই জানে যে বলতে হবে, মানুষের কনফিউশন ক্রিয়েট করতে হবে, দ্যাটস ওয়াই হি স্টেটেড। সেকেন্ড থিং, হি ট্রাস্ট ট্রাম্প সো মাচ, কিন্তু ও এমইএকে বিশ্বাস করে না, আবার বলছি ফোর্সকে বিশ্বাস করে না, ডিজিএমওর বৈঠককে বিশ্বাস করে না, ইন্ডিয়ান গভর্নমেন্টকে বিশ্বাস করে না। অবিশ্বাস থাকতেই পারে। দলের মত ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, দলের মত দলের অফিশিয়াল লোকদের জিজ্ঞেস করো, তারা উত্তর দেবে। আমি এক্স্যাক্টলি দলের মত ওকে জিজ্ঞেস করে বিব্রত করো না স্যার। এটা ও দলের নেতা, ওটা বলছি। দেখো, শোনা যাচ্ছে পাকিস্তানে কি ত্রাণ ফান বিলি হচ্ছে এখন, তৃণমূল বদলা নিতে পারে, তৃণমূল ওখানে চলে যেতে পারে, চুরি করতে পারে, বাজে করেছে, বাজে করেছে, বাজে করেছে, পরিষ্কার বাজে করেছে। তুমি তো স্যার অফিশিয়াল, বলো। কোনো সন্দেহ নেই যে অফিশিয়ালি, আমি পরের কথাটা বলি, সেটা হচ্ছে যে এই অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতির অঙ্ক, রাজনীতির খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তিরঙ্গা যাত্রা বিজেপি কর্মসূচি শুরু করেছে শুক্রবার, গতকাল শুরু হয়েছে, আর এই রাজ্যে শুক্রবার, শনি এবং রবিবার তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে সংহতি যাত্রা করবে। শুভমদার কাছে একটাই প্রশ্ন থাকবে, যেটা এই চেয়ারে বসে খুব ইন্টারেস্টিং এইটা দেখা, যে বঙ্গ রাজনীতির চেনা টানাপোড়েনের ছবিটা আর কিন্তু বেশি দিন সেন্টার স্টেজ থেকে দূরে থাকবে না, মানবেন? হ্যাঁ সুমনবাবু, মোটার উপর মানে কদিন যুদ্ধের বাজারে তৃণমূল বিজেপি শুনতে না পেয়ে প্রায় দম আটকে গেছিল আর কি, মানে জল থেকে তুলে নেওয়া মাছের মতো। তা আজকে তাও শেষ পর্যন্ত আমরা কিছুটা তৃণমূল বিজেপিতে ফিরতে পেরেছি, এবং বিশেষ করে তৃণমূলের যে ব্যাপ্তি আর কি, একই দলের মধ্যে আপনি অতি বাম পাবেন আর একেবারে দেশভক্ত পাবেন। এই যে দলটার মধ্যে একেবারে ডানপন্থী থেকে বামপন্থী সকলে আছেন, এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে একেবারে মিলেমিশে আমরা তো আছি, পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি মধ্যবিত্ত। কে কারা বললেন যুদ্ধ বোঝেননি? আমি অত্যন্ত ভালো যুদ্ধ বুঝি, এতটা ভালো বুঝি তরুণজ্যোতি স্যারদের কথা বলতে গিয়ে, মানে যারা যুদ্ধ বোঝেন তার বদলে মৈত্র বলে দিয়েছেন, আপনি রিপিটে দেখে নেন।
নেবেন। ফলে সেনাবাহিনীর কোনো দোষ নেই, আমার এই চেহারা দেখে আমায় তো সেনাবাহিনী যুদ্ধে নিতে পারে না, তবে 7 দিন একটানা চৌকির তলায় শুয়েছি যাতে কোনো একটা মিসাইল যদি উড়ে আসে। সুতরাং যুদ্ধে যা যা করা উচিত একজন মধ্যবিত্ত বাঙালি হিসেবে, তবে খাটের তলায় ঢোকার সময় কিন্তু হাতে মোবাইল ছিল, কারণ সমাজ মাধ্যমে একটুও জমি আমি ছাড়িনি, আমরা প্রত্যেকে লড়াই করেছি সমাজ মাধ্যমে। এবার এই জায়গায় একটা কথা বারবারই বলতে হবে আর কি, সেটা যে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে আমাদের দেশে। সেটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিজেপি ভারতবর্ষের মধ্যে যে রাজনীতিটা করে, সেই রাজনীতির থেকে তার একটা অসম্ভব প্যারাডাইম শিফট ঘটেছে, যেখানে আমাদের যুদ্ধের সময় সংবিধানের যে মূল কথাগুলো, সেই কথাগুলো বারবার শিখিয়ে দিয়েছে আমাদের এই দেশের রাষ্ট্র ব্যবস্থা। এবং সবচেয়ে অখুশি হয়েছে কারা, আমি জানি না পশ্চিমবঙ্গের বাইরের খবর, পশ্চিমবঙ্গের যারা বিজেপি সমর্থক, যাদের আমরা সহজে ভক্ত বলি আর কি, তারা ভীষণ বিরক্ত এই বিজেপির ওপর। তারা বারবার বলছেন, এবং তার সঙ্গে আবার বিজেপির বিরোধী যারা ছিলেন, যারা যুদ্ধ চাইতেন না, হাউ হাউ করে অন্য দেশের দুঃখে কাঁদতেন, শান্তি মিছিলে যোগ দিলেন, তারা বিজেপিকে বলছে তুমি ঠিক করে যুদ্ধ করলে না কেন। এবার উল্টো দিকে দেখুন, উল্টো দিকে মুশকিল হয়ে গেল যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেন, তারা এই জায়গায় ঠিক কোন দিকে যাবেন? তারা বিজেপিকে ভোট দিয়ে দেবেন নাকি সামনের বিধানসভা নির্বাচনে? অর্থাৎ যে ধর্মের নিরিখে আলাদা করে হিন্দু মুসলিম করে বিজেপি এবার ভোট বাড়াবে এটা ভাবছিল, সেখানে সম্পূর্ণ রাজনীতি গুড়িয়ে গেছে। এখন হয়তো যারা বামপন্থী তারা নরেন্দ্র মোদীকে বললেন, বাহ, যেভাবে ভিয়েতনামের সময় সাধারণ মানুষ পথে নেমে আমেরিকায় যুদ্ধ চায়নি, ঠিক একইভাবে আপনারা নিজেরাই যুদ্ধ থামিয়ে দিলেন। এইখানে দুটো জিনিস একেবারে পরিষ্কার। এক হচ্ছে আমরা আমাদের সেনাবাহিনীর জন্য গর্বিত, তারা পৃথিবীর কত নম্বর র্যাঙ্কে আছেন জানার দরকার নেই, আমরা এটা জানি। কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল এদের কারুর সঙ্গে তারা আপোষ করেন না, এবং আপোষ করেন না বলে কোনো রাজনৈতিক দল তাদের কোনো সাংবাদিক সম্মেলনে এতটুকু প্রভাব ফেলতে পারেনি। আমাদের তো ভুল ত্রুটি হয়েছে, এই যুদ্ধে তো ভুল ত্রুটি হয়, মানুষের ভুল ত্রুটি হয়, কিন্তু আমরা বুঝতে পেরেছি আবার আমাদের প্রতিরক্ষার জায়গায় যারা কাজ করেন, আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা কাজ করেন। এটা কেন করতে পারেন? তার কারণ হচ্ছে আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা, যে সংসদীয় ব্যবস্থা কাউকে 34 বছর, কাউকে 14 বছর, আরও 1 বছর পরে আরও 5 বছর ক্ষমতায় রাখে, আবার একই সঙ্গে হয়তো কোনো দলকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়, কাউকে 400 থেকে 240-এ নামিয়ে আনে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাশের যে দেশগুলোর যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তান, বাংলাদেশ, পুরো মৌলবাদী সামরিক শাসন, অন্য ধর্ম হলেও আমরা বলি বৌদ্ধ ধর্ম খুব ভালো, কাছের ব্রহ্মদেশে যে অবস্থা দেখছি সামরিক শাসনের, একটু এদিক ওদিক তাকালে ভুটানে রাজা, নেপালে বামপন্থীরা সরে গিয়ে আবার রাজা আসছেন শুনছি, এই সব মিলিয়ে কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র এই মুহূর্তে যে জায়গায় আছে, এমন একটা জায়গায় যেখানে এই যুদ্ধের সময়ও আমরা জোর গলায় যুদ্ধের সমালোচনা করতে পারি। হ্যাঁ, যুদ্ধ ভালো নয়, কিন্তু আমাদের দেশ যুদ্ধের সময়ও যুদ্ধ ভালো নয় এটা বলার অধিকার দেয়, যে অধিকার দেয় ভারতের মানুষ, যে অধিকার দেয় ভারতের গণতন্ত্র। চমৎকার। আমি ঠিক দুটো কথা এর সঙ্গে যোগ করতেই হবে, সেটা হচ্ছে একটা রসিকতার স্তরে, সেটা হচ্ছে যে যারা এতদিন সমাজ মাধ্যমে লিখে ফাটিয়ে দিচ্ছিলেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কেন বন্ধ হচ্ছে না, হঠাৎ তারা ভারতবর্ষের সিদ্ধান্তকারীদের প্রশ্ন করতে শুরু করেছেন যে কেন পিএকে দখল না করে, কেন পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার আগে ভারত শেষ পর্যন্ত রণভঙ্গ দিল। আর দ্বিতীয়টা, ওইটা ভেরি সিরিয়াস নোট, আমি শুভমদার সঙ্গে একমত, আমাদের সেনাবাহিনী রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করে বলেই গণতন্ত্রের, ভারতবর্ষ পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশে এখনও পর্যন্ত কোনো স্থলসেনা প্রধান, কোনো নৌসেনা প্রধান কিংবা কোনো বায়ুসেনা প্রধান রাষ্ট্রনায়ক হননি। আমি বলছি এইটা আমাদের চূড়ান্ত গর্বের জায়গা। ব্যক্তিগত মানে কুৎসা না করে, ধরুন যেভাবে আমাদের বিদেশ সচিবের বিরুদ্ধে কুৎসাটা নেমেছিল, কেউ যদি তার ওপিনিয়ন জারি রাখে সেটা তার অধিকার। মানে আমরা তো ভারতবর্ষ, আমরা তো পাকিস্তান নই, আমাদের একটা সংবিধান আছে, আমাদের সংবিধানের 19 নম্বর ধারা আছে। ফলে যুদ্ধের পক্ষে বিপক্ষে কোথায় গিয়ে থামতে হবে, কোথায় না থামতে হবে, কোথায় সরকারের ব্যর্থতা, সেটা বলবি, সেটাই স্বাভাবিক, সেটাই মোজাইক ভারতবর্ষের। মানে যারা মনে রাখবেন, যারা ফেসবুকে
মানে কেন ভারত সরকার থামলো প্রশ্ন করছে, আমি মনে করি সঠিক প্রশ্ন করছে, তার অধিকার আছে। আবার যারা মনে করলো যে না মানে মানে যুদ্ধ করা উচিত ছিল বা যুদ্ধ বন্ধ করা উচিত ছিল আগের থেকেই, তাদের অধিকার আছে। প্রশ্ন করার অধিকার আছে, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু যেটা অধিকার নেই সেটা হচ্ছে বিদেশ সচিব ঘোষণা করেছেন বলে একদম 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 এই অসভ্যতা অধিকার নেই। কিন্তু আমি আপনাকে বলছি যে আপনি লক্ষ্য করে দেখেন যে আমার কাছে ভেরি ইন্টারেস্টিং মনে হচ্ছে তৃণমূলের অবস্থানটা। তৃণমূলের অবস্থানটা এই কারণে, প্রথমত তৃণমূল মানে ধর্মেও আছে, জিরাপেও আছে। কেন? মানে সেনাবাহিনী কৃতিত্বেতেও আছে, আবার একেবারে সেনাবাহিনী কিছুই করেনি, সৌগত রায় ঘোষণা করে দিলেন, দুটোতেই আছে। আবার উল্টো দিকে যেই মুহূর্তে তিরঙ্গা যাত্রা বিজেপি শুরু করলো, তৃণমূল আর মানে ওয়েট করছে না, মানে টর্চ হইছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে চলো মানে একেবারে ব্লক স্তরে পর্যন্ত গিয়ে আমাদেরকেও তিরঙ্গা পতাকা তুলতে হবে এবং আমাদেরকেও জয়গান গাইতে হবে। এই যে জাতীয়তাবাদেরও কম্পিটিশন, আগে আমি দেখেছি যে অতিরিক্ত একটু ডোজ হয়ে গেছিল মানে মুসলিম তোষণের, তার জন্য হিন্দুত্বের মানে জিগির তুলতে হয়েছে এবং ওই জগন্নাথ ধাম তৈরি করতে হয়েছে, কম্পিটিটিভ কমিউনালিজম। আবার এখানেও ওই হিন্দুত্ব মানে এটা হয়ে যাবে। আমি সবার কাছে আসবো এই মুহূর্তে। আরেকটা বড় খবর যেটা আপনাদের ইতিমধ্যেই বলেছি, উকিল বর্মন কৃষক কোচবিহারের শীতলকুচির বাংলাদেশ বর্ডার গার্ড বিবিজি তারা বিএসএফ এর হাতে তুলে দিয়েছে। শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলছেন দেখাবো। কোচবিহারের আপনার একজন প্রবীণ মানুষ, নাম উকিল বর্মন, পেশায় কৃষিজীবী এবং তিনি একজন রাজবংশী সমাজের ব্যক্তি। 1 মে থেকে তাকে বাংলাদেশের বিডিআর আটকে রেখেছিল অত্যন্ত অন্যায়ভাবে। অত্যন্ত প্রবীণ মানুষ এবং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তাদের কাছে আমরা আমাদের পক্ষ থেকেও বারবার দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারাও বিষয়টা বিএসএফ কে নির্দেশ দিয়েছিলেন এবং তারা হোম মিনিস্ট্রি এটা টেক আপও করেছিল। একটু আগেই তাকে বিএসএফ কোচবিহারে মানে ভারতে নিয়ে এসেছে এবং তার মেডিকেল টেডিকেল ইত্যাদি হচ্ছে। উকিল বর্মন অত্যন্ত বয়স্ক প্রবীণ মানুষ, একজন ফার্মার্স কোচবিহারে। তাকে নিয়ে সমগ্র কোচবিহার, উত্তরবঙ্গ তাছাড়া আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। তাকে বিএসএফ সঠিকভাবে ভারত সরকারের উদ্যোগে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে সুস্থভাবে, আমরা অত্যন্ত খুশি। ঠিক এই বিষয়টা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলছেন পাশাপাশি দেখাবো। আমাদের আজকে ক্যাবিনেট বৈঠক ছিল, সেখানে আমি ক্যাবিনেটের পরে মাননীয় মুখ্যমন্ত্রীকে পুরো ব্যাপারটাকে বলি যে এই হয়েছে এবং সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী ওইখান থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে দপ্তরের সাথে বা যাদের সাথে যোগাযোগ করা দরকার সেখান থেকে যোগাযোগ শুরু করেন। এইমাত্র খবর পাওয়া গেল যে ওকে বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করা হচ্ছে এবং বিএসএফ রাজ্য পুলিশের হাতে তুলে দেবে। বিনা দোষে একজন কৃষক এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ, তাকে বিনা দোষে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হলো। এতদিন তিনি আটকা থাকলেন একটি প্রতিবেশী রাষ্ট্রের জেলখানায়। এটা তো দুঃখজনক ঘটনা। তারপরে তার মুক্তি নিশ্চয়ই সবাইকেই আনন্দ দেবে এবং আমরাও আনন্দিত। এই গোটা বিষয়টা নিয়ে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। অতীশ চন্দ্র ভাওয়াল তিনি লিখছেন, ভারতীয় সেনার অভাবনীয় সাফল্যে গর্বিত দেশ, এই সাফল্য ভারতীয় সেনার মনোবল অনেক দূর নিয়ে যাবে। সুভাষ ঘোষ রাজা লিখছেন, পিকে সাউকে দেশে ফিরিয়ে আনাটাও ভারতের কূটনৈতিক জয়। শেখ শামীম লিখছেন, ভারতের সেনাবাহিনীর হাত ধরে প্রত্যাঘাত 100% সফল। তন্ময় বন্দ্যোপাধ্যায় লিখছেন, পাকিস্তানকে সব অংশে ধ্বংস না করলে সন্ত্রাসবাদ সমস্যার স্থায়ী সমাধান হবে না। বিপ্লব চক্রবর্তী লিখছেন, ভারতীয় সেনাবাহিনী এবার যা করে দেখালো সেটা ঐতিহাসিক। আমি এই জায়গা থেকে আমার পরের বিষয়ে আসব এবং পরের প্রতিবেদনটা তা নিয়ে আমি আলোচনার কোনো সুযোগই রাখছি না স্টুডিওতে। তার কারণ একেবারে নীতিগত কারণে একটা 26 বছরের তরতাজা যুবক 24 ঘন্টা আগে তার প্রাণ হারিয়েছে। দ্বিতীয় দিন এ নিয়ে প্রতিবেদন রাখার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু রাখতে হলো যখন সৃঞ্জয় দাশগুপ্ত মানে রিঙ্কু মজুমদারের পুত্র, তার বাবা রাজা দাশগুপ্ত মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করলেন যে মৃত্যু স্বাভাবিক নয়।
পাশাপাশি রিঙ্কু মজুমদারের ঘনিষ্ঠ মহল থেকেও নানা বিষয়ে একাধিক সংশয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি দিলীপ ঘোষ স্বয়ং তিনি বলছিলেন একটা ড্রাগের সমস্যার কথা, যেটা নিঃসন্দেহে একটা সামাজিক সমস্যা। ফাউল প্লে আছে কিনা আমরা জানি না, কিন্তু নিঃসন্দেহে সমাজে কোথাও এই ঘটনা থেকে কি শিক্ষা নেওয়ার আছে আমি জানি না। তার কারণ দিলীপ দা গোটা বিষয়টাকে কিন্তু সামাজিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন। পরের প্রতিবেদন। মৃত্যুর কারণটা ধোঁয়াশা আমার কাছে, নর্মাল ডেথ আমার মনে হয় না। যে প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি, এই প্রবলেম আগের থেকেই ছিল। অকাল মৃত্যু হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত। সূত্রের দাবি, মঙ্গলবার সৃঞ্জয়ের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। বলা হয়েছে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তার, কিন্তু তা মানতে চাইছে না বাবার মন। নিউ টাউনের সাপুরজি আবাসনের ফ্ল্যাটে একাই থাকতেন সৃঞ্জয়। তার মা রিঙ্কু মজুমদার জানিয়েছেন, সোমবার রাতে সৃঞ্জয়ের ফ্ল্যাটে ছিলেন তার বান্ধবী। ভোর রাতে ফ্ল্যাটে আসেন এক সহকর্মীও। মা বলেছে একজন রাত 10টায়, একজন রাত 3টে এসেছিল। এবার পোস্টমর্টম রিপোর্টই বলবে যে কি কারণ। যারা পাশে ছিল, এক বিছানায় শোয়া ছিল, তারা বলছে, কেউ বলছে 6টায়, কখনো মিডিয়ায় বলছে 9টায় তাকে নাক ডাকতে দেখেছে। আবার কিছুক্ষণ পরে তাকে বলছে তার গা ঠান্ডা হয়ে গেছে। তো অ্যাকচুয়াল তারা যারা ছিল তারাই বলতে পারবে যে রাত্রে ওরা কি খাবার খেয়েছিল, ড্রিঙ্ক করেছিল কিনা। বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ছিল, রাত্রেবেলা পার্টি সার্টি করেছে এটুকু জানি। শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল, ওর অফিসে ডাক্তার আছে, চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার। আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব, তার এটা একটা নমুনা। কতদূর হয়েছে, কি নেশা নিয়েছে কিনা সে তো কিছু বলতেই পারেনি, সে তো আগেই শেষ হয়ে গেছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে নিউ টাউনের টেকনোসিটি থানার পুলিশ। সূত্রের খবর, সোমবার যারা সৃঞ্জয়ের ফ্ল্যাটে ছিলেন তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। বিয়ে হয়ে চলে যাচ্ছে, এটা একটা মেন্টাল, মানে ওর বুঝতে না দিলেও আপসেটনেস ছিল, যার জন্য সোশ্যাল অনুষ্ঠানটা তো ছিল না। মা একটা ডিসিশন নিচ্ছে, সে যদি ভালো থাকে ভালো, অবশ্যই থাকুক। বাহ্যিক ও সবাইকে দেখিয়েছে, মেনেছে, হয়তো বাই হার্ট মানতে পারেনি আর কি। যে একদম অ্যালোন হয়ে গেলাম, বাবার কাছ থেকে চলে আসলাম, মাও চলে গেল, মানে গুরুত্বহীন হয়ে পড়েছিল ছেলেটা। তো মাও গিয়ে থেকে এসছে, বন্ধু বান্ধব নিয়ে ছিল, তো 3জন বন্ধু একসঙ্গে থেকে একা থাকেনি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপের কথা জানিয়েছেন মৃতের কাকা। স্বাভাবিক মৃত্যু না এটাকে মারা হয়েছে সেটা তখন পোস্টমর্টম রিপোর্টটা দেখে তারপরে আমার দাদা আছে, আমরা সব আলোচনা করে ডিসিশন নিয়ে তারপর আমরা এটা দেখবো, তদন্ত করা বা পুলিশের কাছে যাওয়া সেটা করবো। বাবার সঙ্গে শেষবার কথা হয়েছিল 15 দিন আগে। দোলের সময় হালি শহরে বাবার কাছে গিয়েছিল সৃঞ্জয়। শিগগিরই ফের আসবে বলেছিল, কিন্তু আর বাবার কাছে ফেরা হলো না। মৈক ঠাকুর চক্রবর্তী, সমীরণ পাল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সুকুমার রায়ের কবিতায় আছে, আর করে না বুক দূর দূর জুজুর নামটি শুনে। এখন ধারে ও ভারে ভারতের থেকে 100 মাইল পিছিয়ে থাকা পাকিস্তানের হাতে একটাই জুজু আছে, ওই পরমাণু অস্ত্রের জুজু। আর দেশের প্রধানমন্ত্রী তার গত 2 দিনের বক্তব্যে একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে ওই জুজু দেখিয়ে আর ভারতকে ব্ল্যাকমেল করা যাবে না। আমরা আত্মবিশ্বাসী যে একা পাকিস্তান নয়, ভারতের বিরুদ্ধে চক্রান্তকারীরা দেশের যে সীমান্তেই ওঁত পেতে থাকুক না কেন, দিনের শেষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই 140 কোটি মানুষের ঐক্যের সামনে তাদের হাত জোড় করে বলতেই হবে, কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। Yes!
কিস দেবেন না প্লিজ?